আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আজকে আবারও হাজির হলাম আমি, ভূত এফএম উইথ এমজে, দ্বিতীয় এপিসোড আপনাদের মাঝে আজকে শুরু করছি ভৌতিক ঘটনা নিয়ে। গা শিউরে ওঠা আজকে দুটি ঘটনা আপনাদেরকে শোনাবো। আশা করছি সবাই পাশে থেকে ঘটনাগুলো শুনবেন। আজকে প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, সে ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন আমার এক বড় ভাই, খুব কাছের এক বড় ভাই। তার নাম সুমন। সে মর্গের লাশবাহী গাড়ি চালায়। তো তার ঘটনা যখন আমি শুনতেছিলাম, সে যখন আমার কাছে সেই তার সাথে ঘটে যাওয়া গা শিউরে ওঠা ঘটনাটি আমার সাথে শেয়ার করছিল, সত্যি আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে পড়ছিল। তো আর দেরি না করে চলুন মূল ঘটনাতে চলে যাওয়া যাক। ঘটনাটি 2018। তখন প্রায় গরমকাল। মানুষ কতভাবেই না মৃত্যু হয়। মানুষ কেউ স্ট্রোক করে মারা যাচ্ছে, কেউ বা জীবনের হতাশা নিয়ে সুসাইড করছে, কেউ ভালোবাসায় ব্যর্থ হয়ে সুসাইড করছে। মৃত্যু এমন একটি জিনিস, কারো ইচ্ছায় হয়ে যায়, কারো অনিচ্ছায়। আজকে একটি সুইসাইড যে ঘটনাটি আপনাদেরকে বলবো, একটি সুইসাইড লাশকে ঘিরে সে ঘটনাটি। সুমন ভাইয়ের হয়ে আমি আমার মতো করে আপনাদেরকে ঘটনাটি বলবো। এখন 2018 গরমকাল। আমি বরাবরের মতো লাশবাহী গাড়ি চালাই। মর্গের থেকে, হাসপাতাল থেকে মর্গে নিয়ে যাওয়ার কাজ আমার। আমি প্রায় লাশ নিয়ে যাই, একা একা লাশ নিয়ে যাই। কখনো আমার হেল্পার থাকে, কখনো থাকে না। সেটা বড় বিষয় না, কারণ আমি প্রায় 10 বছর যাবত এই জবটি আমি করছি। আমার কোনো প্রবলেম হয় না, কারণ আমি ভয় পাই না। ভয় পাওয়ার কিছু নেই। একটা মৃত লাশ, তাকে তো ভয় পাওয়ার কিছুই নেই। তবে হ্যাঁ, মাঝে মধ্যে একটু অন্যরকম লাগে যখন লাশ কাটাকুটা একটা লাশ যখন আমি উঠাই, তখন একটু অন্যরকম লাগে। তবে এছাড়া আর কোনো সমস্যা হয় না। আমি যখন পিছনে লাশ নিয়ে যাই, লাশটা এদিক ওদিক লড়ে যায়। কারণ হচ্ছে রাস্তা তো আপনার সব সময় সমান থাকে না। কোনো রাস্তা একটু উঁচা থাকে, আইল্যান্ড থাকে বা ভাঙা থাকে, এরকম মিলিয়ে হচ্ছে আপনার রাস্তা। তো হঠাৎ একদিন আমি একটি সুসাইড লাশ বিষ খেয়ে মারা গেছে। তো বরাবরের মতো আমি লাশটা নিয়ে যাচ্ছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে গাড়ির মধ্যে কে যেন কান্না করছে। আমি আর তেমন একটি গুরুত্ব দেইনি বিষয়টা। আমি গান ছেড়ে গাড়িতে আমি গাড়ি চালাচ্ছি। তো গাড়ি চালাচ্ছি, আমার এতটা লাউড দিয়ে আমি গান শুনছিলাম, তারপরেও আমার মনে হচ্ছে না, আমার কানের সামনে কে যেন এসে গান কান্না করছে। তখন আমি পিছনে তাকাই, লাশের মতোই আছে। আর আমি বরাবরের মতো আবারও গাড়ি চালাচ্ছি, গান শুনছি।
তো আমি মর্গে লাশটা নিয়ে গেলাম। মর্গের কাছে এসে গাড়িটা থামিয়ে লাশটাকে নিজের হাতেই কুলে করে নিয়ে মর্গে নিয়ে গেলাম। মর্গে নিয়ে যাওয়ার পর লাশটাকে মর্গের যে সিট থাকে সেখানে শোয়ালাম। একটু পরে ডাক্তার আসবে। ডাক্তার এসে লাশটাকে মানে ওনার যা করার সে করে, আবার আমার কাজ হচ্ছে ওনার কাজ শেষ হলে উনি লাশটাকে সেলাই টেলাই করে রাখবে, আমি ওইখান থেকে আবার লাশটা নিয়ে হসপিটালে দিয়ে আসবো। তো আমি বাইরে বসে আছি, কারেন্ট ছিল না তখন। তো আমি বাইরে বসে আছি, ডাক্তারের অপেক্ষা করছি যে কখন সে আসবে। এমন সময় ভিতরে হাঁটা চলার শব্দ আমি শুনতে পাচ্ছি স্পষ্ট, কে যেন হাঁটছে ভিতরে। তাই আমি বললাম এখানে তো আমি ছাড়া আর কেউ নাই, আজকে তো গার্ডও নাই, মর্গের সিকিউরিটি গার্ডটাও আজকে নাই, সে হয়তো বা বাইরে গেছে বা চাটা খেতে গেছে। তাদেরও তো একটা ফ্রিডমের বিষয় আছে, তারাও কেউ না থাকলে এখানে ওখানে যায়, চা খায়, সিগারেট খায়। তো আমি ওইখানে বসে ভাবছি যে ভিতরে কে হাঁটছে। তো তখন আমার মোবাইলের টর্চটা জ্বালিয়ে আমি ভিতরে একটু উকি দিলাম জানালা দিয়ে যে কে হাঁটছে। লাইট মারার পরে দেখি যে না, কেউ নেই। আমি আবারও বসলাম, আবারও কে যেন শুনতে পাচ্ছি যে হাসতেছে ভিতরে। তখন আমার একটু অন্যরকম ফিল, মনে অন্যরকম ভয় কাজ করছে যে হঠাৎ করে কে এমন হাসতেছে। আমি আবারও টর্চটা জ্বালিয়ে ভিতরে যখন জানালা দিয়ে লাইটটা মারলাম, দেখি যে না, এখনো কেউ নাই। তবে দুটা লাশ ছিল, আমি আসার আগে হয়তো বা কেউ লাশ আর একটা রেখে গেছে। তো ওই লাশটা দেখে দেখলাম যে উপর হয়ে আছে। আমার যতটুকু মনে পড়ে, আমি যখন আমার যে লাশটা আমি নিয়ে আসছিলাম, সেই লাশটা রাখার সময় আমি ওটা দেখেছিলাম যে সুন্দরভাবে শুয়েছিল। তো এখন দেখি যে না, ওই লাশটা উপর হয়ে আছে। আমি ভাবলাম হয়তো বা আমি ভুল দেখছি, মানুষ ভুল দেখতেই পারে। আমি আবারও আমার চেয়ারে এসে বসলাম। বসে প্রায় হয়তো বা 10-15 মিনিট এমন হবে। এরপরে আবারও দেখছি কে কান্না করছে। এখন কান্না করছে এই বিষয়টা তো মানে একবার হাঁটতেছে, একবার হাসতেছে, আবার কান্না করছে, এই বিষয়টা তো মানে ভাবার বিষয় যে কি হচ্ছে, এটা কেন হচ্ছে। আমি তারপরে আর কোনো কিছু না ভেবে দরজাটা খুললাম। দরজাটা ডিরেক্ট খোলার সাথে সাথে আমি দেখে পুরোপুরি মানে ভিতরের কলিজাটা আমার শুকিয়ে গেছে। আমি কি করব বুঝতে পারি নাই তখন। আমি যে লাশটা নিয়ে আসছি মাত্র, সে লাশটা দেখে বসে আছে। আর তার মুখ থেকে রক্ত বের হচ্ছে। বিষ খাওয়া রোগী, লাশটা বিষ খেয়েছিল সুসাইড করার সময়। তো মুখ দিয়ে রক্ত পড়ছে। আমি আর কিছু না বলে গেটটা তাড়াতাড়ি মানে লাগিয়ে দিয়েই আমি দৌড় দিয়ে বের হয়ে গেছি। আর মনে মনে যেসব সূরা পড়া লাগে আমি সেগুলো পড়ছি। এর মধ্যেই সিকিউরিটি গার্ড চলে আসছে। সিকিউরিটি গার্ড এসে বলতেছে, "কি হইছে সুমন ভাই আপনার?" তখন আমি বললাম যে, "না ভাই, কিছু হয় নাই। একটু মানে চা খেতে হবে, চলেন যাই চা খাই।" পরে আমি আবার ওনাকে নিয়ে একটা চায়ের স্টল থেকে সেখানে গিয়ে চা খেলাম। একটা সিগারেট হাতে নিলাম, নিয়ে আবার আসলাম মর্গে ওনাকে নিয়ে। তখন সবকিছু স্বাভাবিক ছিল। তখন কোনো সমস্যা নেই। আমি দিয়ে বসে আছি, উনিও আমার পাশে বসে আছে। একটু পরেই ডাক্তার আসলো। ডাক্তার এসে ওইটাকে কাটাকুটি করলো, তারপরে সেলাই করলো। এর একটু পরে আমাকে ডাক দিয়ে বলল যে, "কাজ শেষ হয়ে গেছে সুমন, তুমি এটা নিয়ে হসপিটালে যাও। আমি বলবা যে আমি রিপোর্ট কালকে পাঠাবো এটার।" তো আমি আবার ওইটাকে নিয়ে হসপিটালে যাই। হসপিটালে রেখে আমি
বরাবরের মতো আমার ডিউটি শেষ, রাতের অনেকটা বেজে গেছে। আমি বাড়িতে চলে যাব। তখন আবার গাড়িটা নিয়ে মর্গে রেখে আমি বাড়িতে চলে আসি। চলে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া শেষ করে শুয়ে পড়ি। তো ওইদিন আর কোনো সমস্যা হয়নি আমার। জাস্ট অতটুকুই আমি দেখছি। পরের দিন আ সারাদিন ভালোই কাজ করেছি। সন্ধ্যার সময় আমি আরেকটা লাশ নিই, নিয়ে আবার মর্গে যাই। তো ওইদিন কি হলো আমার, আমি যখন ওই লাশটা নিয়ে যাচ্ছিলাম, সেই লাশটা মেবি হয়তোবা কেউ মার্ডার করছে মনে হয় লাশটাকে। আমি ওই লাশটা নিয়ে যখন মর্গে যাচ্ছি, তখন না ওই লাশটা বারবার উঠে পড়ছিল, বইসা পড়তো বারবার। তো আমি বুঝি নাই। আমি হয়তোবা মনে করছি যে রাস্তার ঝাঁকিতে গাড়ির লাশটা বারবার হেলান দিয়ে বসে পড়ছে। আমি এরকম না ভেবে গাড়িটা থামায়া আবার ওই লাশটাকে শোয়ায়া আমি আবার গাড়ি চালাচ্ছি। তো এমন করতে, করতে প্রায় ৩-৪ বার লাশটা বসে পড়ে, আমি গিয়ে শোয়াই দেই গাড়ি থামায়া রাস্তায়। এমন করতে, করতে আমি মর্গে নিয়ে যাই লাশটা। তো আজকে যে সিকিউরিটি গার্ডটা সে আছে। আমি লাশটা নিয়ে যাওয়ার পরে সিকিউরিটি গার্ড আর আমি দুজন মিলেই মর্গে নিয়ে যাই লাশটা। নিয়ে যাওয়ার পর আমি সিকিউরিটি গার্ডের পাশে এসে পরের দিনের মতো বসি। ডাক্তারের অপেক্ষা করছি যে উনি কখন আসবে। এই মুহূর্তে সিকিউরিটি গার্ডটি বলছে যে, "ভাই আপনি বসেন, আমি একটু সামনে থেকে আসি।" তো আমি বললাম, "আচ্ছা যান, সমস্যা নেই।" আমার আর ওই দিনের কথা মনে নেই যে আমার গতকালকে আমার সাথে কি ঘটেছে। আমি যদি ওইটা একটু স্মরণ করতে পারতাম বা আমার মনে হতো, তা আমি আর ওনাকে যেতে দিতাম না বা আমি ওনার সাথেই যেতাম। আমি বসে আছি বিন্দাস, কোনো প্রবলেম নাই। হঠাৎ আবারও কান্নার শব্দ শুনে আমার কানটা দাঁড়িয়ে গেল আর আমার মাথাটা একটু ঝিম ধরে গেল যে আজকে আবার কে কান্না করছে। আমি আজকে শুধু এতটুকুই মানে ভাবছি যে যাই হয়ে যাক, আজকে কি হচ্ছে আমি এটা ফুল দেখবো। কারণ আমার এই ১০ বছরের ক্যারিয়ারের মধ্যে আমি কখনো এরকম কোনো ঘটনার সম্মুখীন হইনি। আমি তখন আস্তে করে দরজাটা খুলে দেখি যে লাশটা হাঁটছে। এই মাথা থেকে ওই মাথায় লাশটা হাঁটতেছে আর কান্না করতেছে। তো ওই মাথা থেকে যখন লাশটা ফিডব্যাক করলো, পিছনে ঘুরলো, ঘুরে আমার দিকে তাকালো। আমি তো দরজাটা হালকা খুলে তাকিয়ে আছি যে দেখি কি করে, কি হচ্ছে এটা? একটা লাশ কিভাবে হাঁটে? তো লাশটা যখন আমার দিকে তাকালো, আমি আর কিছু বলতে পারি নাই। আমি গেটটা যে লাগিয়ে একটা দৌড় দিব বা কি আসে বিষয় আমি কিচ্ছু করতে পারি নাই। একদম মানে আমি স্টপ হয়ে গেছি তখন। আমার হাত পাও কোনো কিছু কাজ করছিল না। আর ঘামে পুরো আমার শার্ট ভিজে গেছিল তখন। এত পরিমাণ আমি ঘামছিলাম তখন। আমি দেখতে পারলাম যে লাশটা আমার দিকে তাকিয়ে, তাকিয়ে আস্তে, আস্তে আমার দিকে অগ্রসর হচ্ছে, আমার দিকে আসতেছে। আমি তো শুধু মনে, মনে আল্লাহকে ডাকছি, "আল্লাহ, আল্লাহ এটা কি হচ্ছে আমার সাথে? আমি কেন এগুলো দেখতেছি? এটা কি বাস্তব দেখতেছি না আমি কোনো স্বপ্নে দেখতেছি?" আমি কিছু বুঝতে পারতেছি না। আর ঘাম, প্রচণ্ড ঘাম। আমার সারা শার্ট, সারা শরীর ভিজে গেছে। এত পরিমাণ আমি ঘামতেছি। আর গরমের দিন। বুঝতেই পারতেছেন আমার সাথে কোন সিচুয়েশনটা হচ্ছিল। তখন লাশটা আস্তে, আস্তে আমার পুরো ফেস বরাবর চলে আসে। এসে একটা বিকট হাসি দেয়। যে হাসিটা যদি আল্লাহ আমাকে না দেখাতো সবচেয়ে ভালো হতো। হাসিটা দেখার পর আমি সেন্সলেস হয়ে যাই। এমন বিকট একটি হাসি দেয়, হাসিটা দেখার সাথে সাথেই আমি সেন্সলেস হয়ে যাই। ওই দরজাটার সামনেই আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। এর হয়তোবা মেবি ঘন্টা বা আধা ঘন্টা এরকম সিকিউরিটি গার্ড আমাকে মানে আমার জ্ঞানটা ফিরায়। আমি চোখটা মেলে দেখি সিকিউরিটি গার্ড আর ডাক্তার দাঁড়িয়ে আছে।
আমার বলতেছে, "কি হইছে? তুমি কি কিছু দেখে ভয় পাইছো নাকি? কি আসে বিষয়?" ডাক্তার আমাকে জিজ্ঞাসা করতেছে। তখন আমি বললাম যে, "হ্যাঁ, এই বিষয়ে আমার সাথে এটা হইছে।" পরে উনি বলল যে, "আচ্ছা তোমার আর আজকে এই লাশ নিয়ে যেতে হবে না। আমি অন্য একটা গাড়ি ওকে দিয়ে আমি নিয়ে লাশটা পাঠিয়ে দেব। তুমি বাড়িতে চলে যাও।" আমি আর কোনো কথা না বলে গাড়িটা ওইখানে রেখে সিকিউরিটির হাতে চাবিটা দিয়ে গাড়ির আমি অন্য একটি রিক্সা নিয়ে বাড়ির দিকে চলে এলাম। বাড়িতে এসেও আমি শান্তি পেলাম না। এসে দেখি মা বাড়িতে নেই। মা আন্টির বাড়িতে গেছে। বাড়ি একদম খালি। আম্মু টেবিলে ভাত রেখে গেছে। তো আমি বাড়ির গেট খুলে বাড়িতে ঢুকে দেখি এই বিষয়, আম্মু নেই, ভাত রেখে গেছে। হাত মুখ ধুলাম। আর ভয়ে তো শার্ট পুরোটাই ভিজে গেছে। পরবর্তীতে চিন্তা করলাম যে না, হাত মুখ আ ধুইছে এখন গোসল করে ফেলি। অবস্থা হলো। আমি গোসল করলাম। ফ্রেশ হয়ে এসে ভাত খেলাম। ভাত খাওয়ার পর আমি যখন আমার রুমে যাই, রুমে গিয়ে দেখি যে ওই লাশটাই আমার বিছানায় শুয়ে আছে। তখন তো মনে করেন যে আমার পুরো দুনিয়াটা ওলটপালট হয়ে গেছে যে আমি কি দেখতেছি আর আমার সাথে কেন হচ্ছে এটা? আমি তো কোনো ক্ষতি করিনি। আমি কখনো কোনো লাশকে আমার জানা মতে কষ্ট দিইনি। আমার সাথে কেন এটা হচ্ছে? তখন তো মানে আমি আর কিছু না বলে গেটটা চাপিয়ে দিলাম। চাপিয়ে দিয়ে আমি চাচ্ছিলাম যে মানে কোনমতো বাড়ি থেকে বের হই কোনমতো। তো আমি যখন বাড়ি থেকে বের হচ্ছি গেট আর খুলছে না। গেট আমি ভিতর থেকে লাগিয়েছিলাম। তো আমি ভিতর থেকে খোলার চেষ্টা করতেছি। কোনোভাবেই খুলছে না। মনে হচ্ছে কেউ বাইরে থেকে লাগাই দিছে। মানে কি বলবো? আমার এমন একটা ভয়ংকর সিচুয়েশন আর ভয়ংকর একটা অভিজ্ঞতা কখনো হবে বলে আমি ভাবিনি। আমি তখন গেটটা আর খুলতে পারছিলাম না। এমন সময় দেখি পিছন দিয়ে আ যে খাবারের টেবিলটা ছিল ওই চেয়ারটায় বসে হাসছে। সে লাশটা আমার দিকে তাকিয়ে। হাসির শব্দ শুনে আমি যখন লাশের দিকে তাকালাম দেখি আমার দিকে তাকিয়ে বিকটভাবে হাসতেছে। আমার তো মনে করেন যে তখন পুরো অবস্থা খারাপ। আমি শুধু শুনতে পারলাম সে একটা কথাই বলল যে, "তোর গাড়ি চালানো ভালো না, আমি ব্যথা পাইছি।" আমি শুধু এতটুকু শুনতে পারলাম। এতটুকু শোনার পর আমি আবার সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস এমন সেন্সলেস হইছি পরের দিন সকালে আমার মা আন্টির বাসা থেকে আইসা আমার জ্ঞান ফিরায়। এমন সেন্সলেস আমি হইছি। উঠে দেখি যে সকাল প্রায় ৯ টার মতো বাজে। আম্মু আমার মুখ মানে থাপড়ায় বা যেভাবেই হোক আমার জ্ঞান ফিরায়। তখন আম্মু আমারে বলতেছে, "বাবা কি হইছে তোর? তোর শরীর খারাপ? তোর কি হইছে? কি সমস্যা?" পরে আমি বললাম যে, "আমার সাথে মর্গেও এরকম একটা ঘটনা হইছে। এখন আমি বাসায় আসছি পরেও আমার এই ঘটনা হইছে।" তো আমার বিছানায় আম্মু গিয়ে দেখে যে আমার বিছানার চাদরে রক্ত মাখা ছিল। রক্ত ছিল তখন। আম্মু যখন এটা বলছে, বিশ্বাস করেন সবাই অবাক হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব? একটা লাশের গায়ে মাখা রক্ত আমার বেডরুমে। তখন আর ভিতরে কিছু থাকে বলে আমার মনে হয় না। সব শুকিয়ে গেছে। আমাকে তখন সামাজিকভাবে যে ট্রিটমেন্ট সেগুলো করা হয়। এরপর থেকে আমি বেশি রাত অব্দি কোনো লাশবাহী গাড়ি নিয়ে মর্গে যাই না। যদিও যাওয়ার পরে আমি লাশটা নামিয়ে দিয়েই চলে আসি। আর যে ডাক্তার স্যার আছেন তাকে বলে আসি যে, "স্যার যদি লাশটাকে হসপিটালে দিয়ে আসতে হয় তো নেক্সট যে গাড়িটা আছে পরবর্তী ওই গাড়িটা দিয়ে আপনি লাশটা হসপিটালে পাঠিয়ে দিন।" এরপর থেকে আর আমার সাথে এমনটা হয়নি। আশা করি আল্লাহ যাতে এই অবস্থা আমাকে না ফেলুক। এই ঘটনাগুলো যাতে আমার সাথে আর না হয়। আর ভূত বলতে আছে কিনা সেটা জানি না। তবে আমার সাথে যেই ঘটে গেছে ঘটনাটা পুরোপুরি সত্য ঘটনা। আর
মানে কি বলবো, আমি বলতেছি ঘটনাটি আমি যখন শুনতেছিলাম সুমন ভাইয়ের থেকে, আমার পুরো শরীরের পশম দাঁড়িয়ে পড়েছিল। জানি না আমি তার মতো বলতে পেরেছি কিনা। আমি যতটুকু আমার মতো করে বলতে পেরেছি, আমি যা শুনেছি তাই বলেছি আপনাদের মাঝে। আর এরকম ভয়ঙ্কর বা এরকম গা শিউরে ওঠা ভৌতিক ঘটনাগুলো যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুনতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা, প্যারানর্মাল যেই ঘটনাগুলো আপনাদের সাথে ঘটে গেছে বা আপনার পাড়া প্রতিবেশী, আপনার ফ্যামিলির কারোর সাথে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো যদি আমাদের কাছে শেয়ার করতে চান, আমাদের কাছে পৌঁছে দিতে চান, আমাদের ডিসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। সেই ইমেলের মাধ্যমে আপনার গল্পগুলো আমাদেরকে সেন্ড করতে পারেন। আর আপনাদের গল্পগুলো আমাদেরকে পাঠিয়ে দিয়ে আমাদেরকে আরও, আমাদের যে লিসেনার্স আছে তাদেরকে গল্পগুলো শোনার সুযোগ করে দেবেন। তো কথা আর বেশি বাড়াবো না, আমরা দ্বিতীয় লাস্ট যে ঘটনাটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আজকে আপনাদের দ্বিতীয় এপিসোডে দুটি মাত্র ঘটনা বলবো। প্রথম ঘটনাটা ছিল মর্গের, আর এখন যে ঘটনাটা, সেই ঘটনাটা আমি শুনেছি আমার আন্টির থেকে। সেই ঘটনাটি শুনেছি। আর সেই ঘটনাটি হচ্ছে আপনার এই শ্মশান ঘাটের। আসলে আমরা অনেকেই শুনে থাকি শ্মশান ঘাটে অনেক সময় অনেক কিছু দেখা যায়। অনেক মানুষের জীবনেই সেই শ্মশান ঘাট নিয়ে অনেক ঘটনা থাকে। তো আজকে শ্মশান ঘাটের ঘটনাটি আপনাদেরকে শোনাবো। আন্টির থেকে শোনা সেই ঘটনাটি আমি আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার নাম জ্যোৎস্না। সময়কাল ছিল তখন 2005। আমি তখন স্কুলে পড়ি। তো স্কুলে পড়াকালীন যখন আমি ছুটি পাই, তখন আমি আমার বড় বোনের বাড়িতে বেড়াতে যাই। বড় বোনের বাড়ি ছিল হিন্দু এলাকার সাথে, একদম মানে ওনাদের এলাকার হিন্দু এলাকা পাশাপাশি ছিল। আমি তাদের বাড়িতে বেড়াতে যাই, তার একটা ননদ ছিল। তো এই ননদের সাথে আমি প্রায় বিকেলবেলা হাঁটতে যেতাম। তো হাঁটাহাঁটি আমার কাছে খুব ভালো লাগতো। আর বেড়ানোটা ছিল আমার একটি মানে ভালো একটা বিষয় ছিল। আমি বেড়াতে খুব পছন্দ করতাম। তো বোনের বাড়িতে যখন বেড়াতে যাই, আমি তার ননদকে নিয়ে প্রতিদিন বিকেলের মতো সেদিনও হাঁটতে বেরোয়েছে। তো পুরো হিন্দু এলাকাটা ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যার কাছাকাছি, সন্ধ্যা হবে এমন একটা সময় আমরা একটা শ্মশান ঘাটটা পার হয়ে একটা পরিচিত বাড়িতে গিয়েছিলাম। তো পরিচিত বাড়িতে গিয়ে গল্প টল্প করতে করতে প্রায় সন্ধ্যা পেরিয়ে এশারের আজান দিবে এমন সময় আমরা সে বাড়ি থেকে বিদায় নিয়ে বের হয়েছি যে আমরা এখন চলে যাব। বের হওয়ার সাথে সাথে এশারের আজান দিচ্ছে, আমরা আজানের সময় বের হয়েছি, আমরা এখন বাড়িতে চলে যাব। তো যখন আমরা হাঁটতে শুরু করলাম, এমন সময় আজানও শেষ, প্রায় আজান অনেক জায়গায় একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে। আমরা হাঁটতে শুরু করলাম যে বাড়ি তো কাছেই, যেতে সময় লাগবে না। হাঁটতে হাঁটতে শ্মশান ঘাটের কাছে, প্রায় কাছাকাছি শ্মশান ঘাট, এমন সময় পুরো এলাকাটা স্তব্ধ হয়ে গেছে। বুঝতে পারলাম না যে কেন এটা হলো। পুরো
এলাকাটাই স্তব্ধ হয়ে গেছে। একটা কুকুরের আওয়াজ নাই বা একটা ঝিনুক পোকের আওয়াজ নাই। মানে কোনো শব্দই নেই সেই জায়গাটায়। এমন একটি নীরবতা ছেয়ে গেল ওই জায়গাটায়। আমরা হাঁটতে শ্মশান ঘাটের কাছাকাছি চলে আসছি। এমন সময় দূর থেকে দেখা যাচ্ছে যে শ্মশান ঘাটে মানে আলো জ্বলছে। তো শ্মশান ঘাটে আলো জ্বলছে স্বাভাবিক, হয়তোবা কেউ মারা গেছে, তাকে পুড়তে নিয়ে আসছে। আমরা কি করলাম, আস্তে হাঁটছি আর আমি বললাম যে, লাশটাকে পুড়ছে, চল গিয়ে দেখি। আমি না কখনো দেখি নাই যে কিভাবে লাশ পুড়ে। তো আমাকে বলল যে, না দেখা লাগবে না, চলেন আমরা বাড়িতে চলে যাই, যেহেতু রাত হয়ে গেছে অনেক, ভাবি অনেক টেনশন করবে। আমি বললাম, আচ্ছা আপুর সমস্যা নাই, চল আমরা গিয়ে দেখি যে কিভাবে পুড়ে। আমার না খুব শখ লাশ পোড়া দেখার। তো এত কিছু না ভেবে আমরা শ্মশানে উঠলাম। শ্মশানের উপরে উঠে মানে অনেক মানুষ, এখানে একটা লাশ পুড়ছে, অনেক মানুষ দাঁড়িয়ে, কেউ কান্না করছে, কেউ দাঁড়িয়ে আছে। আমরা দেখছি যে একটা মানুষকে পোড়া হচ্ছে। হঠাৎ মানে আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, পুরো শ্মশান পুরো খালি হয়ে গেছে। পুরো শ্মশান হঠাৎ করে সব মানুষ গায়েব হয়ে গেছে। যে লাশটাকে পুড়ছিল সেটাও গায়েব হয়ে গেছে। পুরো অন্ধকার হয়ে গেছে পুরো শ্মশানটা। আর আমি তো চমকে গেছি হঠাৎ করে, এটা কি হলো? আমরা মাত্র দেখলাম এখানে একটা লাশ পোড়া হচ্ছিল। এত মানুষ হঠাৎ করে কিভাবে গায়েব হয়ে যেতে পারে? ও আমাকে জড়িয়ে ধরে বলল যে, চলো আপু এখান থেকে চলে যাই। আমি আর কিছু না ভেবে হাঁটতে শুরু করলাম যে না, এখান থেকে চলে যেতে হবে, হয়তোবা কোনো সমস্যা এখানে। যখন দৌড়ে বেরোচ্ছি, যে লাশটাকে পড়ছিল সে লাশটার ওই মানুষগুলো আমাদের সামনে চলে আসছে, সিঁড়িটার সামনে। আমরা কোনোভাবে নামতে পারছি না এখান থেকে। কি একটা বিব্রতকর পরিস্থিতি। মানে কান্না করে দিছে আমার সাথে যে ছিল আমার বোনের ননদ, ও তো পুরো কান্না করে দিছে। ও ভয়ে, ও যে কি বলছে ও নিজেও বলতে পারে না। আমার গলা শুকিয়ে গেছে তখন। আমি আর কিছু না ভেবে ওর হাতটা টেনে ধরে আমি একটা দৌড় দিলাম। তো শ্মশান ঘাটের একটা মানে এরিয়া ছিল, বাউন্ডারি করা, দুই সাইডে দুই সিঁড়ি। যে দ্বিতীয় যে সিঁড়িটা, সেই সিঁড়িতে একটা পুষ্করণী ছিল। আর আমরা যে দিক দিয়ে উঠেছি ওটা তো রাস্তার সাথে সিঁড়ি ছিল, ওইখানে ছিল ওই লাশ আর ওই মানুষগুলো। তো আমরা ওই যে পুষ্করণীর সাথে সিঁড়িটা ছিল, আমরা ওইখান দিয়ে যেতে শুরু করলাম। আমরা তো মনে করছি ওইখান দিয়ে একটা রাস্তা। তো ওইখান দিয়ে সিঁড়িতে নামতে গিয়ে আমরা পানিতে নেমে গেছি। আমার প্রায় হাঁটু পর্যন্ত পানিতে আমার পাও ভিজে গেছে। হাঁটু পর্যন্ত নেমে গেছি, বলতেই পারি না যে আমরা পানিতে নামতেছি। হঠাৎ করে বললো যে, আপু কই যাইতেছো? এটা তো পুষ্করণী, আমরা পুষ্করণীতে নেমে গেছি। আমি তখন কান্না করে দিয়ে মানে শুধু আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদেরকে বাড়িতে ফেরত দিয়ে আসেন আল্লাহ, আপনি কোনোভাবে সাহায্য করেন আল্লাহ। আমি কি বলছিলাম আমিও তখন বলতে পারি না, আবল তাবল কি যে বলছিলাম তখন। একটা মানে এটা বলে বোঝাতে পারছি না, গায়ের লোম শুদ্ধ দাঁড়িয়ে যাচ্ছে। আমি তখন পুষ্করণী থেকে ওঠার চেষ্টা করলাম যে না, পুষ্করণীতে পানিতে নামা যাবে না, চলো উপরে যাই, আমরা ওইখান দিকে দিয়ে যাব, যা হবার হবে। কারণ এছাড়া আর কোনো অপশন নেই আমাদের কাছে। দুই সাইডে তো বাউন্ডারি, আর এক সাইডে যাওয়ার সিঁড়ি, এক সাইডে হচ্ছে পুষ্করণীর সিঁড়ি। তো আমরা আর কিছু না ভেবে যে দিক দিয়ে আমরা আসছি ওই দিকেই যেতে শুরু করলাম। সিঁড়িটার সামনে গিয়ে দেখি ওই
সেম মানুষগুলো, এই লাশগুলো দাঁড়িয়ে হাসতেছে আর আস্তে আস্তে উপরে উঠছে। ও তো জায়গাতেই সেন্সলেস, যখন ওইগুলো উঠতেছে জায়গাতেই সেন্সলেস ও। আমি তো আর কিছু করতে পারছি না, ওরে ধরবো না ওইটা মানে সামলামো, আমি তখন কোনো কিছুই বুঝতে পারছি না। আমি হিমশিম খেয়ে গেছি, আমার মাথাও কাজ করছিল না, হাত কাঁপছিল, পা কাঁপছিল তখন। মানে আমি তো কান্না করতে করতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল তখন। আর এর মধ্যেই সাইড থেকে যেন লাইট নিয়ে যাচ্ছে, আল্লাহর কি রহমত, এর মধ্যে এখান দিয়ে লাইট দিকে যাচ্ছিল। তখন ওইগুলো হঠাৎ করে গায়েব হয়ে গেছে। আমাদের কান্না শুনে ওই লোকটা ওই সিঁড়ি বরাবর লাইট দিয়ে দেখে যে আমি আমার ওই বোনের ননদকে ধরে রাখছি আর আমি কান্না করছি চোখ বন্ধ করে। তো উনি তাড়াতাড়ি উপরে এসে আমাকে আর আমার ওই বোনের ননদকে নামালো, নামিয়ে আমাদেরকে কোনো রকম মাথায় পানি টানি দিয়ে ঠান্ডা করে আমাদের বাড়িতে নিয়ে দিয়ে আসলো। তো বাড়িতে যাওয়ার পরে ওই মানুষটা যখন আমাদের সাথে, আমরা একজনের অবস্থা খুব খারাপ, ওরে কোনো রকম জ্ঞান ফিরিয়ে আনার পর বাড়িতে যখন যাই, তখন আমার বোন, দুলাভাই সবাই তো মানে বলছে যে কই গেছিলি, রাতের কয়টা বাজে, তোদের এই অবস্থা কেন, পুরো শরীর ভিজা তোদের। আর উনি কে? পরে উনি বলল যে ওদেরকে শ্মশান ঘাটে এমন একটি পরিস্থিতিতে পাইছি ভাই, এর জন্য ওদেরকে আমি বাড়ি পর্যন্ত দিয়ে আসলাম। তো আমার বোন আর বোন জামাই তাকে ধন্যবাদ দিয়ে তাকে বিদায় দেয় আর আমাদেরকে বলে যে যা গোসল কর। তো আমরা দুজনেই গোসল করি। ওর জ্বর চলে আসে, ও গোসল করে এসে ওষুধ খায়, ওষুধ খাওয়ার পরে ও শুয়ে থাকে। আমরা আর কেউ রাতে ভাত খাই না তখন। যদি এই ঘটনাটা এখানেই থেমে যেত অনেকটাই ভালো হতো। আমরা ঘুমিয়ে পড়ি। পরের দিন আর বাড়ি থেকে বের হই না, স্বাভাবিক মতোই দিনটা আমাদের যায়। বরাবরের মতো যখন আবারও সন্ধ্যা নেমে আসে, সারাদিন আমরা দুজনে একজনও বের হইনি। ও তো প্রচুর জ্বর চলে আসে। তো ওই দিন ওরে স্বাভাবিক ফার্মেসি থেকে ওষুধ এনে ওরে দেয়া হয়। আর আমার তো এদিক ওদিক পাইচারি করতে করতে সারাদিন চলে যায়। বোনের একটা ছেলে আছে, তাকে নিয়ে খেলাধুলা করতে করতেই সময় চলে যায়। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, তখন আমার সাথে ওই ঘটনাটা আবার ঘটে। আমি যখন একা একা রুমে বসেছিলাম, তখন কারেন্ট চলে যায়। কারেন্ট যাওয়ার সাথে সাথেই আমার ঘরের এক কোনায় সাদা কাপড় পরে কে দাঁড়িয়ে আছে। তাই মনে করেছি যে হয়তোবা বাহির থেকে কোনো লাইট বা কোনো কিছু আমার ঘরে এক কোনাতে পড়ছে, এর জন্য সাদা হয়ে আছে। তো আমি আর অন্য কিছু না ভেবে আমি দরজাটা চাপিয়ে দিয়েছি যে যাতে কোনো আলো না আসে, আমি শুয়ে পড়বো। আমার কেমন যেন খারাপ লাগছে, আমি শুয়ে পড়বো। আমি যখন খাটে বসে শুতে যাব, তখন আমার মাথাটা বালিশে না গিয়ে কারো একটা মানে শরীরের উপর আমার মাথাটা পড়ছে। তো যখন শরীরের উপর মাথাটা পড়ছে, আমি পেছনে হাত দিই। পেছনে হাত দিয়ে একটা মানুষের আকৃতি একটা মানে আমার হাতে স্পর্শ হয়। আমি লাফ দিয়ে চিৎকার দিয়ে মানে বসে পড়ি। যখন আমি চিৎকার দিয়ে বসে পড়ি, ওই জিনিসটা আমার সামনে চলে আসে, মানে একটা পোড়া লাশ। যখন আপনি দেখবেন, কখনো দেখছেন কিনা জানি না আপনারা, তবে আমি ওই দিন দেখেছি। পুরো চামড়া মুখের খসে খসে পড়তেছে, সাদা কাপড়টা তার শরীরে জড়ানো, মুখের চামড়া খসে খসে পড়ছে, চোখগুলো বের হয়ে যাইতেছে। এমন একটা বিকট একটি চেহারা যখন আমি চিৎকার দেওয়ার পর বসে পড়ছি আর আমার সামনে ভেসে উঠছে, আমি আর কোনো কিছুই বলতে পারি নাই তখন।
ডিরেক্ট আরেকটা চিৎকার দিয়ে আমি সেন্সলেস। যখন আমি সেন্সলেস হয়ে যাই, আমার চোখ যখন আমি খুলি, আমার জ্ঞান ফিরে, তখন আমার আপু আমার সাথে ছিল, আর আমার আপুর ওই ননদটা আমার মাথায় পানি দিচ্ছে আর বলছে যে, কি হয়েছে, তোর কি সমস্যা, এভাবে চিৎকার করলি কেন, তুই সেন্সলেস কেন হলি? তখন আমি বললাম যে, আপু এরকম একটা মানে জিনিস আমি দেখতে পারছি যে মানে চামড়া খসে খসে পড়ছে তার মুখ থেকে, আর ওই দিনকার ওই লাশটাকে আমি আজকে দেখছি। তো আপু বললো যে, আচ্ছা সমস্যা নেই, তো দুলাভাই আসুক, দেখি কোনো মৌলবি বা কোনো কবিরাজ এনে ঝাড়ফুঁক করতে পারি কিনা দেখি, সমস্যা নেই, তুই টেনশন করিস না। তো আমাকে আমার রুমে নিয়ে দিয়ে আসলো। আমি যখন রুমে দিয়ে আসার পর আপু চলে গেছে, আমি যখন শুবো তখন আমার ওই বোনের ননদটা আমার পাশে ছিল। ওর সাথে কতক্ষণ গল্প করলাম, কথা বললাম, কথা বলার পর ও চলে গেল। আমি আর ওই দিন আর বললাম যে আমার ভালো লাগে না, আমি আর খাবো না, আমি শুয়ে পড়েছি। ওই দিনের লাইটটা আমি অফ করি, কারণ যেহেতু ভয় পেয়েছি, লাইটটা অফ করলে হয়তো বা আবার ভয় পাবো, এর জন্য। আমার সাথে তৃতীয়বার একই ঘটনা ঘটে। আমি যখন শুয়ে পড়ছি, তো আমার ঘুম আসছে না কেন জানি, আমি একবার এই কাত হয়ে শুয়ে পড়ছি, আবার একবার ওই কাত হয়ে শুইতেছি, মানে কি করতেছি আমি নিজেও বলতে পারি না, ভয়ে, জাস্ট ভয়ে আমি এরকম করছিলাম। হঠাৎ করে আমি ফিল করতে পারছি যে আমার পায়ের সামনে কে বসে আছে। তো পায়ের সামনে কে বসে আছে, আমি মনে করছি যে হয়তো আমার কোলবালিশ বা যে কোনো একটা কিছু কাপড় হয়তোবা আমি রাখতে ভুলে গেছি, এর জন্য আমার পায়ে বাজতেছে। তো আমি পায়ে লাড়া দিয়ে আমি ওটা চাইছিলাম যে সরাই দিই। লাড়া দিতে গিয়ে দেখি যে না, ওটা কাপড়ও না, কোলবালিশও না, ওটা একটা মানুষের মতো কে যেন বসে আছে। আমি মনে করছি যে আমার বোনের ননদটা। তো ওকে বললাম যে, তুই এখনো যাস নাই? বোন তুই যা, আমার খুব খারাপ লাগতেছে, আমি শুয়ে থাকি। দেখি না কোনো সাড়া শব্দ নাই, ওটা ওই জায়গাতেই আছে। আমি চোখ মেলে বসে পড়ার সাথে সাথেই আমাকে মানে চেপে ধরে ওই জিনিসটা। আমাকে যখন চেপে ধরে, আমি আর কোনো কিছু মানে বুঝতে না পেরে, বলতে না পেরে আমি আবারও চিৎকার করে উঠি। তো চিৎকার করার সাথে সাথে আপু আবার আসে, আইসা আমাকে ধরে। আমি তখন ভয়ে মানে পুরো শরীর আমার কাঁপতেছিল, আর আমি বলতেছি যে, আমাকে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো, আপু আমাকে বাঁচাও, আমার মেরে ফেললো। তখন আপু আমাকে জড়ায়ে ধরে, আমার বোনের ননদটা এসে আমার পায়ের সামনে বসে। বসে আমাকে অনেক কিছু সূরা টুরা ফু দিয়ে সূরা টুরা পড়ে আমাকে ফু দেয়। দেওয়ার পর আস্তে আস্তে আমার একটু শরীরের কাঁপুনি একটু কমে। এর মধ্যেই আসে দুলাভাই। তো আপু গিয়ে দুলাভাইকে সবকিছু বলার পর এক কবিরাজ আনে, দুলাভাই গিয়ে আনার পরে আমাকে ঝাড়ফুঁক করা হয়। ওইদিন রাতে আর আমি একা ঘুমাইনি, আপুর সাথে ঘুমাইছি, আর দুলাভাই ফ্লোরে ঘুমাইছে। আপুদের রুমেই ঘুমাইছিলাম ওইদিন। তো ওইদিন পর থেকে আল্লাহর রহমতে আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। আর আশা করি যাতে আমার সাথে আর না ঘটে এই বিষয়গুলো। আশা করি প্রিয় লিসেনার সবাই মন দিয়ে আমার এই ভৌতিক ঘটনাগুলো আপনারা শুনেছেন বা শুনছেন। যারা যেখান থেকে শুনছেন, কমেন্টের মাধ্যমে আপনাদের লোকেশনগুলো আমাদেরকে জানিয়ে দেবেন। আর আমাদের এই ভৌতিক ঘটনাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। আর আপনাদের যদি জীবনের এরকম অলৌকিক ভৌতিক ঘটনাগুলো ঘটে থাকে, অবশ্যই আমাদের ইমেইলে
আপনাদের গল্প যে ঘটনাগুলো সেগুলো সেন্ড করবেন। সেন্ড করে আমাদেরকে সুযোগ করে দেবেন সেই ঘটনাগুলো আমাদের লিসেনারদের মাঝে যাতে আমরা উপস্থাপনা করতে পারি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আবারও আসবো ৩য় এপিসোড নিয়ে। ভূত এফএম উইথ এমজে। আসসালামু আলাইকুম।